গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পড়ব পদ পরিচয়। পদ কথাটির অর্থ পা। প্রাণীরা যেমন পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, বাক্যও তেমনি পদের ওপর নির্ভর করে। এই কারণেই এদের নাম হয়েছে পদ। মানে পদ ছাড়া আমরা কিন্তু চলতেই পারবো না। শব্দ ও পদের পার্থক্য। কতগুলি অক্ষর বা বর্ণ একত্রে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তা হয় শব্দ। এই শব্দের সঙ্গে বিভক্তির যুক্ত হলে পদ হয়। পদ বাক্যে ব্যবহৃত হয়। বিভক্তি বলতে বোঝায়, যেমন অ, এ, কে, র, এই জাতীয় কতগুলি চিহ্ন থাকে। এই চিহ্নগুলি বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম পদ গঠন করে। আবার ক্রিয়াপদ গঠন করবার জন্য কতগুলি চিহ্ন আছে। হস্যই, ইব, ইল, ইলাম, ইলে, ইতেছি, হইতেছে, এরকম। এই জাতীয় কতগুলি চিহ্ন বা বিভক্তি দ্বারা ক্রিয়াপদ গঠিত হয়। অব্যয়পদ গঠন করতে কোনো বিভক্তি চিহ্নের ব্যবহার হয় না। রাম ভালো ছেলে। বাক্যে রাম, ভালো ও ছেলে এই তিনটি পদ একত্রে হয় একটি বাক্য। অতএব বলা যায় শব্দ বা ধাতুর সঙ্গে বিভক্তির যোগ করে পদ সৃষ্টি হয়। বাক্যের সমস্ত শব্দই পদ। তাহলে বাক্যে যে শব্দ আমরা উচ্চারণ করছি, আমরা যে শব্দ পাচ্ছি, সেই শব্দ কিন্তু সবই পদ। পদ ছাড়া কিন্তু কোনো বাক্যই হয় না। পদ কত প্রকার? পদ দুই প্রকার, নামপদ আর ক্রিয়াপদ। নামপদের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। এই হলো বিশেষ্য পদ। এই নাম নানা প্রকারের হতে পারে, যেমন প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, এরকম। সেটাই বলা হচ্ছে, সঠিকভাবে বলতে গেলে যে পদ ব্যবহার করে কোনো প্রাণী, বস্তু, স্থান, বিষয়, জাতি বা ভাব, কাজ ইত্যাদির সাধারণ নাম বা বিশেষ নাম বোঝানো যায়, তাকেই বলে বিশেষ্য পদ। বিশেষ্য পদকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলছে? যে বিশেষ্য দিয়ে মানুষ, প্রাণী, নদী, পর্বত, দেশ, সমুদ্র, দ্বীপ, উপদ্বীপ, হ্রদ, অরণ্য, সৌধ, গ্রহ, নক্ষত্র, পুস্তক প্রভৃতির নাম বোঝায়, তাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য। মধুসূদন, সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, উইলিয়াম, তিতুমির, দিগম্বর, বটবৃক্ষ, তারপর বনমালী, এগুলো হচ্ছে সব কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য দিয়ে একই শ্রেণীর প্রত্যেকটিকে বা সবগুলিকে বোঝানো যায়, তাকে বলে জাতিবাচক বিশেষ্য। যেমন বাঘ, হিন্দু, মুসলমান, কুকুর, পাখি, গরু, ছাগল, হরিণ, এরকম। আর বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে গোনা যায় না, ওজন করে পরিমাপ করতে হয়, তাকে বলে বস্তুবাচক বিশেষ্য। যেমন সোনা, লোহা, জল, দুধ, এইগুলো। আর সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে একসঙ্গে অনেক কিছুকে বোঝায়, তাকে বলে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দল, পাল, সভা। গুণবাচক বিশেষ্য বা অবস্থাবাচক বিশেষ্য, মানুষ, পশু প্রভৃতি সবার মধ্যেই যেমন গুণ আছে তেমনি দোষও আছে। আবার আমাদের জীবন একসময় অবস্থার মধ্যে দিয়ে একইভাবে চলে না। এই সব কিছুরই এক একটি নাম দেওয়া হয়, এদের গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন স্নেহ, দুঃখ, ভক্তি, দয়া, মায়া, মমতা, লোভ, ক্রোধ, শৈশব, যৌবন, এরকম।
আর ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে কিছু করা বা কোনো কাজের নাম বোঝায়, যেমন পড়া, গান গাওয়া, খাওয়া, কাদা, চলা, বসা, লেখা, দেখা, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। বিশেষ্য পদের উদাহরণ ও সংখ্যাবাচক সংজ্ঞাবাচক কোনো নাম, যে কোনো নাম বোঝালেই কিন্তু সেটা সংজ্ঞাবাচক বিশেষ্য হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে বিশেষ্য পদ পর্যন্তই পড়ব। আগামী দিন আবার আমরা বিশেষণ পদ শুরু করব। বুঝতে পারছো? আরও একবার মানে পদের প্রকারভেদ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো দেখো, এরকম করে চার্ট করেও একটা দিয়েছি, এটা তোমাদের আশা করি খুবই মানে বুঝতে সুবিধা হবে। কারণ অনেক সময় আমরা কি হয়, মানে যদি একটা জিনিস দেখে আমরা মাইন্ডে রাখতে পারি তাহলে সেটা কিন্তু অনেক ভালো আমাদের মনে থাকে। তো সেক্ষেত্রে এইভাবে প্রকারভেদ করে তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করবে বাড়িতে, এবং দেখে দেখে এটাকে মানে খাতায় আঁকবে, এঁকে তারপরে একবার পড়বে। এবার বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, অব্যয় কাকে বলে, ক্রিয়া কাকে বলে, এগুলো আলাদা আলাদা করেও আর একবার মানে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে পদ কিন্তু এই কটা জিনিস ছাড়া কখনোই কিন্তু সম্পন্ন হয় না। মানে আমরা যখন একটা কথা বলি, যে কোনো বাক্যই আমরা বলি না কেন, তো সেই কথাতে কিন্তু পদ অবশ্যই বর্তমান, এবং সেটাকেই পদ বলা হয়। আর সেই পদে অবশ্যই থাকবে বিশেষ্য, থাকবে বিশেষণ, থাকবে সর্বনাম, থাকবে ক্রিয়া, থাকবে অব্যয়, থাকবে, তবেই কিন্তু তার একটা মানে হবে, যথাযথ মানে হবে। কারণ মানে ছাড়া তো কোনো কথাই আমরা বলতে পারবো না। তুমি যে কোনো কথাই বলো না কেন, আমরা ধরো অমল স্কুলে যাবে, এবার দেখো এখানে কতগুলো রয়েছে, বিশেষ্য পদ রয়েছে, ক্রিয়াপদ রয়েছে, বিশেষণ রয়েছে। ঠিক আছে, এরকম তুমি যে কথাই বলো না কেন, আমি ভাত খাবো, এরকমও হয়। তুমি যেগুলোই তুমি বলো না কেন, সবগুলোর মধ্যেই কিন্তু এই জিনিসগুলো তোমার থাকবে, এবং এইগুলো বর্তমান থেকেই তবেই কিন্তু একটা শব্দ উচ্চারণ করে তারপর একটা সেন্টেন্স তৈরি করা হয়, প্রত্যেকটা সেন্টেন্সের। আর একটা কথা বলে রাখি, ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্পন্ন হয় না। মানে প্রতিটা বাক্যে ক্রিয়া থাকবেই, মানে থাকবেই। কারণ দেখো, যদি তুমি আমরা বলি যে আমি ভাত খাবো, খাবো, এখানে খাবো একটা ক্রিয়া। আচ্ছা, আমি বাড়ি যাব, যাব একটা ক্রিয়া। আমি স্কুলে যাব, একটা ক্রিয়া। তুমি বই পড়ো, পড়ো একটা ক্রিয়া। মানে তুমি যে কোনো ওয়ার্ড, ক্রিয়া মানেই হচ্ছে কাজ করা। আমরা যাই করি না কেন, আমরা বসছি, আমরা দেখছি, আমরা কথা বলছি, আমরা খাচ্ছি, তারপর যাচ্ছি, উঠছি, টিভি দেখছি, যাই তুমি করো না কেন, সেগুলো কিন্তু কাজ করা মানেই কিন্তু হচ্ছে ক্রিয়া। তাই ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্পন্ন হয় না, ক্রিয়া থাকবেই। এখানে আরও একবার সব্যয় এবং অব্যয় পদ এখানে তো ভাগ করে দেওয়া হয়েছে। পদ এখন বর্তমান যেটা, সেটা হচ্ছে 8 প্রকার বলছে। ঠিক আছে, যেমন ধরো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াগুলো তুমি আগেই বলেছি। এবার ক্রিয়া, বিশেষণ, অনুসর্গ, সংযোজন পদ, আবেগসূচক পদ, এগুলো তোমরা পরপর আস্তে আস্তে পড়বে, পড়লে বুঝতে পারবে। কারণ এগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে, কোনো কোনো পদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে অনুসর্গ, তারপর সংযোজন, আবেগসূচক। কিন্তু আমি আগেই তোমাদেরকে বললাম যে যখন আমাদের কোনো কিছু মানে একটা কিছু মনে হয়, আমরা ধরো দুঃখ পেয়েছি, তখন আমরা কি করব? আমরা কান্না করছি। আমরা আনন্দ পেয়েছি, আমরা কি করবো? আমরা হাসছি। তো এই জিনিসগুলো কিন্তু পরপর আছে, এগুলো আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। এবং মোটামুটি এই কটা জিনিসই যদি তোমরা মনে রাখো, মানে এইভাবে চারটা যদি মনে রাখো তাহলেই হবে। খুব বেশি কঠিন নয়, পদ ভীষণই সোজা, খুবই কঠিন নয়। মানে মোটামুটি একটুখানি যেভাবে করানো হয়েছে সেইভাবে করলেই সবাই বুঝতে পারবে। এবং কার কি ডাউট হচ্ছে সেগুলোও তোমরা আমাকে জানাবে, আমি আবার তোমাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এক একটা সেন্টেন্সের মধ্যে কোনটা বিশেষ্য, কোনটা অব্যয়, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা ক্রিয়া, এইগুলো ভাগ করে আমি সেন্টেন্স একটা মানে যদি বোর্ডে লিখিয়ে যদি আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিই যে কোনটা কি হবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও তাহলে দেখে করতে পারবে।
এবার চলে যাচ্ছি যে আমাদের পদ কি প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিস, আমাদের কি এটা ইন ফিউচার কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। ধরো তোমাকে কোনো কিছু সম্পর্কে লিখতে দিল, তোমাকে অবশ্যই জানতে হবে, এবং সেখান থেকে যদি তোমাকে বলা হয় তুমি এখান থেকে বিশেষ্য পদটা বের করো বা বিশেষণ পদটা বের করো, তখন কিন্তু তোমার এই জিনিসগুলো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইগুলো বাংলা আমাদের জানতে গেলে, বাংলা শিখতে গেলে আমাদের অবশ্যই এই জিনিসটা আমাদের জানতে হবে। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টারটা পড়লে তোমরা পদের সংজ্ঞা বলতে পারবে, পদ কত প্রকার সেটাও শিখতে পারবে, পদের শ্রেণীবিন্যাস করতে পারবে এবং পদের উচ্চারণ ও চিহ্ন করতে পারবে।